সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ যে বিষয়ে ক্লাস করাবো বিষয়টি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। বিষয়টি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। এখানে আজকে যে বিষয়ে পাঠ দেওয়া হবে বিষয়টি দেখো বাংলা ভাষার ব্যাকরণ। বিষয়টি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, শ্রেণী হচ্ছে নবম দশম। আর এই নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণের যে অংশটুকু আজকে পাঠ দিব সেই পাঠের বিষয় হচ্ছে উপসর্গ। পাঠের বিষয় হচ্ছে উপসর্গ। এবং উপসর্গ নিয়ে আমি এর আগে আরেকটি পাঠ দিয়েছি নবম দশম শ্রেণীর। আজকে হলো পাঠ 2। এবং এই পাঠ 2 এর যে বিষয়টি আমি আলোচনা করব সেই আলোচনার বিষয়টি হচ্ছে বাংলা উপসর্গের প্রয়োগ, অর্থাৎ কোথায় কোথায় বাংলা উপসর্গের প্রয়োগ ঘটে সেই বাংলা উপসর্গের প্রয়োগ। আমি আবারও বলছি, আমার আজকের পাঠের বিষয় উপসর্গ। এবং উপসর্গের আমি আগে একটা পাঠ দিয়েছি, এটা হচ্ছে আমার দ্বিতীয় পাঠ। আর আজকের পাঠের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে বাংলা উপসর্গের প্রয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা, কলম এবং পাঠ্য বই নিয়ে প্রস্তুত থাকো, ক্লাস ভালো করে লক্ষ্য করো। আশা করি এই বাংলা উপসর্গের প্রয়োগ সম্পর্কে তোমরা বুঝতে পারবে। এবারে আমার পরিচিতি এখানে আছে, অর্থাৎ আমি মিঠুন মিত্র, প্রধান শিক্ষক, আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। এবারে আসি আমাদের পাঠের মূল যে বিষয় সেটা হচ্ছে বাংলা উপসর্গের প্রয়োগ। আবারও বলছি, বাংলা উপসর্গের প্রয়োগ। দেখো, প্রথমে আমরা দেখছি উপসর্গ আসছে। এখানে উপসর্গ এরপর হচ্ছে অর্থদ্যোতকতা। অর্থদ্যোতকতা কি অর্থে এটা ব্যবহৃত হয় এরপরে দেখবো আমরা উদাহরণ। আমরা প্রথমে উপসর্গগুলো দেখবো, এরপর কোন অর্থে ব্যবহৃত হয় সেটা আমরা দেখবো, এরপরে আমরা এর কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখি আমরা অ। এর আগে কিন্তু আমরা পড়েছিলাম যে বাংলা উপসর্গ কয়টি? 21টি। এবং সেই 21টি উপসর্গ কি নিশ্চয়ই তোমরা জেনেছ। এখন দেখো এই অ উপসর্গ কি কি অর্থে ব্যবহৃত হতে পারে। দেখো, এই অ উপসর্গ নিন্দিত অর্থে ব্যবহৃত হতে পারে। কোন অর্থে? নিন্দিত অর্থে। এর উদাহরণ দেখো, অকেজ। এর উদাহরণ হচ্ছে অকেজ, অচেনা, অপয়া। এই কয়েকটা শব্দ আমরা কখনো ভালো অর্থে ব্যবহার করি না, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেখো, আবার শব্দগুলো দেখি এবং এই শব্দগুলি আমরা নির্মিত অর্থে ব্যবহার করি, অর্থাৎ অকেজ, যেটা কোনো কাজে লাগে না, সেটা হচ্ছে অকেজ। অচেনা, যা চেনা যায় না। অপয়া, যেটা যার ভিতরে কোনো সুলক্ষণ নেই। এখন এরপরে আমি আরো কিছু শব্দ লিখব। অ। এই অ উপসর্গটি আমরা জানি যে উপসর্গগুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। প্রথমটা পেয়েছিলাম আমরা নির্মিত অর্থে, এর উদাহরণ পেয়েছিলাম অকেজ, অচেনা, অপয়া। অকেজ, অচেনা, অপয়া। দেখো, আমরা এই লাল রং দিয়ে উপসর্গটাকে চিহ্নিত করেছি। অটা উপসর্গ, এখানে অচেনার অটা উপসর্গ, এখানে অচেনা অপয়ার অটা উপসর্গ। এরপরে আসি আমরা অ উপসর্গ। এটাও উপসর্গ। এটা কি অর্থে ব্যবহৃত হবে? অভাব অর্থে। কি অর্থে? অভাব অর্থে। দেখি আমরা অচিন, অজানা, অথই। অচিন, চেনার অভাব, অজানা, জানার অভাব, অথই মানে থই পাওয়া যাচ্ছে না, কিনারা পাওয়া যাচ্ছে না, এমন অর্থে আমরা ব্যবহার করছি। অর্থাৎ অভাব, থই, অথই, থই পাওয়ার অভাব, কিনারা পাওয়ার অভাব। এখানে আমরা এক
উপসর্গ আমরা নির্মিত অর্থে ব্যবহৃত হতে দেখছি, আমরা কি দেখছি, আমরা অভাব অর্থে ব্যবহৃত হতে দেখছি। এরপরে আমরা আরো দেখি অ উপসর্গটা আর কি কি অর্থে ব্যবহৃত হতে পারে। ক্রমাগত মানে ক্রমাগত কি, একটার পরে আর একটা, আবার আবার ক্রমাগত, ক্রমান্বয়ে অর্থে দেখি আমরা অঝোর, যেমন এখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, থামছেই না। এই যে অঝোর, এই অঝোর হচ্ছে ক্রমাগত, মানে হচ্ছে তো হচ্ছে, বৃষ্টির পর বৃষ্টি, বৃষ্টির পর বৃষ্টি, এরকম ফোঁড়া পর ফোঁড়া হচ্ছে। অঝোর বা অঝোরে, অঝোরে বৃষ্টি হচ্ছে, অঝোর বৃষ্টি হচ্ছে, একই অর্থে আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে ক্রমাগত অর্থে ব্যবহৃত হচ্ছে। অঝোরে কান্নাকাটি করছে, মানে কান্না করে যাচ্ছে তো যাচ্ছে। এরপরে আমরা দেখি অঘাত। অঘাত একটা উপসর্গ, যেটা বাংলা উপসর্গ। আমরা এর আগেই পেয়েছিলাম যে বাংলা উপসর্গ ব্যবহৃত হয় কোথায়, বাংলা শব্দের আগে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে বাংলা উপসর্গ ব্যবহৃত হয় বাংলা শব্দের আগে। এখানেও দেখো আমি বলেছিলাম যে অচিনের অ, অজানার অ, অথই র, এগুলো হচ্ছে উপসর্গ, একটা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখানে অঝোর, অঝোরে, এই দুটো রং দিয়ে চিহ্নিত করেছে, অটা হচ্ছে উপসর্গ। এরপরে আসি অঘা। দেখো অঘা, অঘারাম, অঘা হচ্ছে বোকা অর্থে ব্যবহৃত হয়, কোন অর্থে, বোকা। এখন দেখি আমরা এর কয়েকটা উদাহরণ, যেমন অঘারাম, অঘা চণ্ডী, মানে রাম বোকা, এই বোকা দিয়ে কোনো কাজ চলে না। এই অঘারাম, অঘা চণ্ডী, এগুলো সবই হচ্ছে কোন অর্থে, কোথাকার অঘা চণ্ডী, মানে কিচ্ছু বোঝে না, এত বড় বোকা। তাহলে আমরা এই আমাদের কিন্তু অবজেক্টিভ আকারে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন এরকম প্রশ্ন যদি আসে যে অঘারাম শব্দটিতে অঘা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, বা অঘা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আবার বলছি, দেখো যে অঘারাম শব্দটিতে অঘা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা যদি এটা জানি সহজে উত্তর দিতে পারবো, সেটা হচ্ছে কি, বোকা অর্থে, সেটা হচ্ছে কি, বোকা অর্থে। এরপরে দেখি আমরা অজ। এরপর কি, অজ। এখন অজতে দেখি যে অজ হচ্ছে নিতান্ত বা মন্দ অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়, নিতান্ত বা মন্দ। এখন এর কয়েকটা উদাহরণ আমরা দেখি যে এই নিতান্ত বা মন্দ অর্থে অঘা উপসর্গটি কি কি অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন অজ পাড়াগা, অজ পাড়াগা, পাড়াগা বলতে আমরা বুঝি গ্রাম, কিন্তু এই গ্রামগুলো একেবারে যোগাযোগ ব্যবস্থা যেখানে বিচ্ছিন্ন, বিদ্যুৎ নেই, এরকম অবস্থা। কিন্তু এখনকার দিনে এরকম অজ পাড়াগা থেকে পাওয়া যাবে কম। এখন আমাদের এই পাড়াগায়ও কিন্তু অনেক আধুনিকায়ন হয়েছে। আমাদের পাড়াগায় প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে, আমাদের পাড়াগায় প্রত্যেকটা ঘরের সামনে দিয়ে রাস্তা গেছে, আমাদের পাড়াগায়ে এখন ডিশ লাইন আছে। এখন অজ পাড়াগা আমাদের ঠিক কিছু আছে এখন, কিন্তু আমরা অনেক গ্রামই আমরা এই পর্যায়ে নেই। এরপর দেখো অজ কুকুর, যেটা হচ্ছে নিতান্ত মন, যে কুকুরটা ভালো না, কিন্তু অজ অর্থে ব্যবহৃত হচ্ছে, মন্দ, নিতান্ত, বা না হলেই নয় এমন, আর নাই নাই আছে। এরপর দেখি অনা। অনা দেখি আমরা যে অনা হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। অনা কি অর্থে ব্যবহৃত হচ্ছে, অভাব। এখন দেখি আমরা যে অভাব, যেমন অনাবৃষ্টি, মানে কি, বৃষ্টির অভাব। অনাবৃষ্টি, বৃষ্টির অভাব। অনাদর, আদরের অভাব। এখন এখানে আমি আবার বলছি, এই যে অনা, এই অনা, এই অনা হচ্ছে কি উপসর্গ। কোন ধরনের উপসর্গ, বাংলা উপসর্গ। এখন আমরা প্রশ্ন করতে পারি যে অনাবৃষ্টির অনা কোন ধরনের উপসর্গ, বাংলা, ফার্সি, আরবি, এরকম প্রশ্ন আসতে পারে। বা অনাবৃষ্টি বা অনাদর, এই অনাদর শব্দটির অনা কোন অর্থে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে, কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা বাংলা উপসর্গ আমরা জানি, হচ্ছে অভাব। এরকম প্রশ্ন আসতে পারে। আমরা যখন এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো, তাহলে আমরা প্রশ্ন করতে পারবো। এরপরে আমরা দেখি অনা। অনা হচ্ছে কি, ছাড়া। অনা হচ্ছে ছাড়া। এখন ছাড়া অর্থে ব্যবহৃত হচ্ছে, এখানে অনা হচ্ছে ছাড়া অর্থে ব্যবহার। দেখো যে অনা সৃষ্টি, মানে সৃষ্টি ছাড়া, যার ভিতরে কোনো সৃষ্টি কাণ্ডজ্ঞান নেই। অনাচার, আচারের অভাব, আচারের মানে আচার নেই যার ভিতরে, সেই হচ্ছে অনাচার। অনাচার।
দেখি অনা অশুভ অর্থে। এখন একই শব্দ আমরা জানি যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। এই প্রথম অনা ছাড়া অর্থে ব্যবহৃত হচ্ছে, এই অনা অশুভ অর্থে ব্যবহৃত হচ্ছে। এখন দেখি আমরা যে অনামুখ হাওয়াতে অর্থে ব্যবহার করা হয়। এখন এই অনামুখ এটা হচ্ছে অশুভ অর্থ, অনামুখ হচ্ছে অশুভ অর্থ, অনা হচ্ছে উপসর্গ। এরপরে আমরা আসি আর, এরপরে কি আসে আর, আটা অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন আমরা দেখি আকারা কারা কারার অভাব, আধোয়া ধোয়ার অভাব, আলুনি নুনির অভাব, এরকম কিন্তু অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। এখন দেখি আমরা এখানে যে উপসর্গগুলো আমরা পেলাম, অর্থাৎ উপসর্গের আমরা তিন ধরনের ব্যবহার পেয়েছি। অর্থাৎ কিছু শব্দ আছে মানে কিছু আছে নির্মিত অর্থে ব্যবহৃত হচ্ছে, কিছু অভাব অর্থে, কিছু ক্রমাগত অর্থে। এরপরে এই অধা ব্যবহৃত হচ্ছে বোকা অর্থে, অজ ব্যবহৃত হচ্ছে নিতান্ত অর্থে, অনা ব্যবহৃত হচ্ছে ছাড়া অর্থে, এই অনা হচ্ছে অশুভ অর্থে। এখন দেখো একই অনা ছাড়া অর্থে ব্যবহৃত হচ্ছে, আবার অশুভ অর্থে ব্যবহৃত হচ্ছে। আর আ হচ্ছে অভাব। আর এই আরো আছে, সেটা হচ্ছে বাজে বা নির্দিষ্ট অর্থে। দেখো নির্দিষ্ট হচ্ছে আরো ব্যবহার কি আমরা পাই, আগাছা, আকাঠা, এই আগাছা আকাঠা এগুলো হচ্ছে এই হচ্ছে উপসর্গ। কোন ধরনের উপসর্গ? বাংলা উপসর্গ। এবং এই আকাঠা বা আগাছা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? বাজে বা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে, বাজে বা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে। এখন দেখো এখানে আমরা অনেকগুলো উদাহরণ পেলাম, তাই তো? এগুলো আবার একটু খেয়াল করি। প্রথমে আমরা উপসর্গ পেয়েছি, যেটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে এবং তার উদাহরণ হচ্ছে অকেজ, অচেনা, অপয়া। এরপরে দেখি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে অচিন, অজানা, অথৈ। এরপরে ব্যবহৃত হচ্ছে অক্রমাগত অর্থে, অর্থাৎ অধম, অধম। এরপরে আমরা পেয়েছি অঘা, বোকা অর্থে, যেমন অঘারাম, অঘাচণ্ডী। এরপরে অজ নিতান্ত বা মন্দ অর্থে, যেমন অজপাড়াগা, অজপুকুর। এরপরে পেয়েছি অনা অভাব অর্থে, অনাবৃষ্টি, অনাদর। এরপরে পেয়েছি অনা ছাড়া অর্থে, অনাসৃষ্টি, অনাচার। এরপরে পেয়েছি অনা অভাব অর্থে, যেমন আকারা, আধোয়া, আলুনি। এরপরে আমরা পেয়েছি বাজে বা নির্দিষ্ট অর্থে, যেটা হচ্ছে আগাছা, আকাঠা। এরপরে আমরা আরো কিছু বাংলা উপসর্গের প্রয়োগ আমরা দেখব। দেখি প্রথমে আছে আর, কি আছে? আর। এখন আর বক্ষ অর্থে, অর্থ বলতে হচ্ছে বক্র, অর্থাৎ বক্র অর্থে ব্যবহৃত হচ্ছে। এখন এরকম কয়েকটা উদাহরণ দেখি আমরা। আর চোখে, যে আর চোখে চেয়েও না, আর নয়নে, আর নয়নে এইদিকে তাকিও না। এই আর নয়ন হচ্ছে বাঁকা চোখ, আর চোখ হচ্ছে বাঁকা চোখ। অর্থাৎ এখানে আর শব্দটি বা আর উপসর্গটি আমরা জানি না বাংলা উপসর্গ, এবং এইটার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বক্র অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা আরো আর অর্থ দেখব। আর এখানে আধা বা প্রায় অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? আধা বা প্রায়। দেখো যেমন আর মোড়া, মানে অর্ধেক মোড় খেয়ে, আর খেপা, খেপেছে কিন্তু একটু কম খেপেছে। এরপরে দেখি আর, এটাও আর বলে আর, এখানে আর বিশিষ্ট অর্থে। দেখো একই আর কোথাও ব্যবহৃত হচ্ছে বক্র অর্থে, কোথাও এই উপসর্গটি ব্যবহৃত হচ্ছে আধা বা প্রায় অর্থে, কোথাও ব্যবহৃত হচ্ছে বিশিষ্ট অর্থে। যেমন আর কোলা, যে আর কোলা করে নিয়ে আয়, আর কাঠি, এটাও বিশিষ্ট অর্থে আমরা পেতে পারি। এরকম আর কাঠি, এই আর উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা এখানে পাচ্ছি কোন অর্থে? বিশিষ্ট অর্থে। এরপরে দেখি আন। তাহলে আমরা দেখো এই আর কথাটি আমরা তিন ভাবে পেলাম, আর তিন অর্থে বাংলা উপসর্গের প্রয়োগ হয়েছে: বক্র, আধা বা প্রায় এবং বিশিষ্ট। এরপরে দেখি আন অর্থাৎ না অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন আনকোরা, যেমন আনকোরা অর্থাৎ না অর্থে এটা ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখো আন বিক্ষিপ্ত অর্থে। কোন অর্থে? বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত। এখন দেখো বিক্ষিপ্ত অর্থে আনচান, আনমোনা, যে মনটা কেমন আনচান করছে, মানে স্থির থাকতেছে না, বিভিন্ন মন এদিক ওদিক চলে যাচ্ছে। আনমোনা, মনটাও ঠিক নেই, মনটা এদিক ওদিক যাচ্ছে। এখন এটা হচ্ছে বিক্ষিপ্ত অর্থে, কোনো নির্দিষ্ট বা স্থিতি নেই। এরপরে দেখো আ, এরপরে হচ্ছে আ। আ হচ্ছে অস্পষ্টতা অর্থে ব্যবহারটা দেখি আমরা। আবছায়া, ছায়া
ডাল আবার আবডাল, এই আবডাল, আবছায়া এগুলো হচ্ছে অস্পষ্টতা অর্থে ব্যবহার হয়েছে এই উপসর্গটি। এরপর আমরা দেখি কি এ বা এই উপসর্গ ব্যবহার হয়েছে এ বা এ অর্থে। এখন দেখি যে উদাহরণ আছে কর্তব্য মানে ইতি কর্তব্য মানে পূর্বেই কর্তব্য কাজ করেছে, ইতিপূর্ব মানে পূর্বেই ঘটেছে। এরপরে ইতি দেখো পুরনো, তাহলে ইতি আমরা এখানে এ বা এর অর্থে পেলাম, আবার পেলাম ইতি পুরনো অর্থে। এখন দেখো যে এই পুরনো অর্থে কি পাই, ইতি কথা, ইতিহাস। ইতিহাসে আমরা অতীত সম্পর্কে আমরা জানতে পারি, ইতিকথা হলে আমি এই কথাগুলো সব পুরানো দিনের কথা আমরা জানতে পারি। এরপরে দেখো তাহলে ইতি আমরা পাইলাম এ বা এর অর্থে এবং পুরানো অর্থে। এরপরে আসি কোন, কোন অর্থ কম অর্থে, কোন কোন অর্থে ব্যবহার হচ্ছে কম অর্থে। শিক্ষার্থী বন্ধুরা কোন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে কম অর্থে। যেমন কোন পাজরে 19, 19-এর পর কত 20, সেই 19। এখন দেখো এরপর আসে পদ, এই পদ হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। পদ বাংলা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়, নিন্দিত অর্থে। যেমন দেখো আমরা ওই পদ বেল নামটাই বেশি চিনি, যে বেলটা পতাকার দেখতে, সেটা হচ্ছে পদ বেল। যে বেল দেখতে পতাকার দেখতে দিচ্ছি সেটা হচ্ছে পদ বেল। তারপরে পতাকার, তারপরে পদর্য, যে কাজগুলো ভালো নিন্দিত অর্থে যেগুলো ব্যবহার করা হয়। এখন আমরা এখানেও দেখো বাংলা উপসর্গ অনেকগুলো উপসর্গের প্রয়োগ পেয়েছি। আমরা আগে জেনেছি যে বাংলা উপসর্গ হচ্ছে 20টা এবং একই উপসর্গ বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। এরপর আমি আবার দেখছি যে প্রথম যে উপসর্গটা আমরা এই স্লাইডে পেয়েছি তার ভিতরে আছে আর অর্থে ব্যবহৃত হয়েছে, আর চোখে, আর নয়নে, আর আধা বা প্রায় অর্থে ব্যবহৃত হয়েছে, আর ওরা, আর খেপা, আর বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, আর পোড়া, আর কাঠি, আন না অর্থে ব্যবহৃত হয়েছে, আন পোড়া, আন বিক্ষিপ্ত অর্থে ব্যবহৃত হয়েছে, আনচান, আনমনা, আপ অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে, আবছায়া, আবডাল, আর ইতি এ বা এর অর্থে ব্যবহৃত হয়েছে ইতি কর্তব্য, ইতি পূর্ব। ইতি পুরাণ অর্থে ব্যবহৃত হয়েছে ইতিহাস, ইতি কথা। কোন কম অর্থে ব্যবহৃত হয়েছে কোন পাজরে 19। এরপরে আমরা পদ নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে পদবেল, পদাকার এবং পদর্য। পদবেল, পদাকার এবং পদর্য। শিক্ষার্থী বন্ধুরা আমরা আর কিছু উপসর্গের প্রয়োগ আমরা দেখব, বিভিন্ন অর্থে যে উপসর্গগুলো ব্যবহৃত হচ্ছে আর বেশ কয়েকটি বাকি রয়েছে, আমরা এই স্লাইডে দেখতে পাবো। এখন দেখি আমরা কু, উপসর্গ হচ্ছে কু। এই কু হচ্ছে কুৎসিত অর্থে ব্যবহৃত হয়েছে বা অপকর্ম অর্থে, কুৎসিত বা অপকর্ম অর্থে। এখন দেখো কু অভ্যাস, যে অভ্যাসটা কখনোই ভালো নয় সেটা হচ্ছে কু অভ্যাস, কুকথা, যে কথা ভালো কথা না সেটা হচ্ছে কুকথা। কুনজর, যে দৃষ্টি আমরা তাকাই আমরা দেখি যে দৃষ্টিটা ভালো না, খারাপ দৃষ্টি, সেটা কি হচ্ছে কুনজর। তাইলে কু হচ্ছে কুৎসিত বা অপকর্ম অর্থে ব্যবহৃত হচ্ছে এই উপসর্গটি, এবং এই যে কু লাল রং দিয়ে আছে এগুলি হচ্ছে মূলত উপসর্গ। আমরা আগে জেনেছি যে উপসর্গ কোথায় বসে, শব্দের আগে। আর এই বাংলা উপসর্গ কোথায় বসবে, বাংলা শব্দের আগে। এবং এর আগেও আমরা জেনেছি যে বাংলা শব্দের আগে বসে কি করবে, বিভিন্ন ধরনের মানে পরিবর্তন ঘটাবে, শব্দের অর্থের পরিবর্তন ঘটাবে, অর্থের সম্প্রসারণ ঘটাবে, অর্থের বিয়োজন ঘটাবে, অর্থের পরিবর্তন ঘটাবে এবং অনেক ধরনের পরিবর্তন ঘটাবে। এরপরে আসি আমরা নি, নাই বা নীতি। নাই বা নীতি অর্থে নিয়ে ব্যবহার যেমন নিখুঁত, যে কাজটা হয়েছে কেমন একেবারে নিখুঁত, মানে এর চেয়ে আর কোনো কাজ ভালো হতে পারে না। তেমনিভাবে নিখোঁজ মানে খোঁজ নাই, যার খোঁজ বেশি হচ্ছে নিখোঁজ। নীলাজ, যার নীল মানে লাজ নেই। এখন নিখুঁত একটা অর্থে ব্যবহৃত হচ্ছে, দেখো যে এটা হচ্ছে খুব নাই এমন অর্থে, কিন্তু জিনিসটা বেশ ভালো। আবার নিখোঁজ, যে খোঁজ নাই যায়। আবার নীলাজ, যার ওঠে লাজ। এরপরে দেখো পাতি বা ক্ষুদ্র অর্থে ব্যবহার, পাতি বা ক্ষুদ্র মানে ছোট অর্থে ব্যবহার। যেমন পাতিহাঁস, হাঁসের চেয়ে ছোট, সেটা হচ্ছে পাতিহাঁস, মানে ছোট প্রজাতির হাঁসকেই বলি আমরা পাতিহাঁস। শিয়াল, শিয়ালের ছোট প্রজাতি, সেটা হচ্ছে পাতি শিয়াল, যেটা আমরা গ্রামাঞ্চলে ইদানিং খুব বেশি দেখে থাকি। এটা হচ্ছে পাতি শিয়াল। মূলত শিয়াল বলা হয় কাকে জানো, বাঘকে, বাঘকে বলা হয় মূলত শিয়াল।
এই বাঘের চেয়ে ছোট যে প্রজাতি সেটা হচ্ছে পাতি শিয়াল, যেটা আমাদের দেখা যায়। তো এগুলো সব হচ্ছে ক্ষুদ্র অর্থ। পাতি হচ্ছে উপসর্গ, বাংলা উপসর্গ, নি বাংলা উপসর্গ, কু বাংলা উপসর্গ। এরপরে দেখি বি, ভিন্নতা বা নিন্দনীয় অর্থ। এখন তো বিভুই, মানে এদের ছেলে আর এক জায়গায় অনেক দূরে যদি থাকে, বিভুয়ে বসবাস। বিপদ, যেখানে কোনো ফল লাভ হয়নি, এমন বিপদ, পথটা ভালো নয়, ছেলেটা কি হয়েছে বা মেয়েটা কি হয়েছে, বিপদে চলে গেছে, মানে যে পথে তার যাওয়া উচিত সেই পথে সে যায় না। এটা হচ্ছে নিন্দনীয় অর্থে। এরপর দেখো ভর, পূর্ণতা অর্থে। ভর হচ্ছে কি পূর্ণতা অর্থে। দেখি আমরা ভর পেট, ভর দুপুর, ভর সন্ধে। এখন ভর পেট মানে কি একেবারে পেট ভরা, পেট একদম ভরা। ভর দুপুর একদম ঠিক দুপুরের সময়, ভর সন্ধে ঠিক সন্ধে, একেবারে ঠিক সন্ধ্যার সময়। এরপরে সে রাম, বড় বা উৎকৃষ্ট অর্থে ব্যবহার হচ্ছে রাম। দেখো রাম ছাগল, ছাগলের বিভিন্ন প্রজাতি আছে, তার ভিতরে যে প্রজাতিগুলো বেশ বড় আকারের তাকেই বলি আমরা রাম ছাগল। রামদা, বড় আকারের দা, বেশ বড় আকারের দা, সেটা হচ্ছে রামদা। রাম বোকা, বোকারও আবার খুব বেশি যদি বোকা হয়, পরিমাণটা এখানে দেওয়া রয়েছে যে বোকা কেমন, খুব বেশি বোকা, এটি হচ্ছে রাম বোকা, অর্থাৎ বড় বা উৎকৃষ্ট অর্থে। কি কি পেলাম? রাম ছাগল, রামদা আর রাম বোকা। এরপরে আসি আমরা সঙ্গে অর্থে ব্যবহার হচ্ছে সরব, সঠিক, স্বরাজ। সরব, সঠিক, স্বরাজ। সা, উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে, যেমন আমরা দেখি সাজিয়া, সাজোয়ান। এই যে সাজোয়ান গাড়ি, যেমন দেখা গেল আমরা 1971 সালে যখন পাকিস্তানি বাহিনী এই বাঙালিদের উপরে 25শে মার্চ রাত্রে যে আক্রমণ চালিয়েছিল, সাজোয়া যান নিয়ে তারা নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ছে। সাজোয়া হচ্ছে সজ্জিত, অস্ত্র শস্ত্রে সজ্জিত যান, সেটাকে বলা হয় সাজোয়া। এরপর দেখো সু, উত্তম অর্থে। সু কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? উত্তম অর্থে। এরপরে দেখো যে সুনজর, নজরটা কেমন? সুন্দর। সুখবর মানে ভালো খবর। এখন যদি আমরা শুনি যে আর 15 দিন পর থেকে আমাদের বা সারা পৃথিবীতে আর করোনা ভাইরাস থাকবে না, সেটা আমাদের জন্য কি হবে? একটা সুখবর। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি শোনো যে না, এই সরকার 3 তারিখ পর্যন্ত, অক্টোবরের 3 তারিখ পর্যন্ত আবার বন্ধ দিয়েছে স্কুল, এখন যদি তোমরা শুনতে পাও যে অক্টোবরের 4 তারিখ থেকে স্কুল খুলবে, তাহলে কি সেটা তোমাদের জন্য সুখবর হবে। এরপর হচ্ছে সুনাম, বেশ সুনাম। আমাদের যেমন বঙ্গবন্ধু আন্তর্জাতিকভাবে বেশ সুনাম অর্জন করেছিল। এরপরে দেখো হা, হা হচ্ছে অর্থবর্তে ব্যবহৃত হচ্ছে এখানে। হাপিত্যেশ, এত হাপিত্যেশ করলে তো কিছু না পাওয়ার জন্য হাপিত্যেশ পাওয়ার অভাব, হাওয়াতে ভাতের অভাব, হাড়ে ঘরের অভাব, এরকম অভাব অর্থের জন্য ব্যবহৃত হচ্ছে। আমরা এখানেও বেশ কতগুলা উপসর্গের ব্যবহার আমরা পেলাম। আবার আমরা এই উপসর্গের ব্যবহারগুলো দেখি সংক্ষেপে। অর্থাৎ খুব কুৎসিত বা অপকর্ম অর্থে ব্যবহৃত হচ্ছে, যেমন কুঅভ্যাস, কুকথা, কুনজর। এরপরে আমরা দেখি নি, নেই বা নীতি অর্থে ব্যবহৃত হয়েছে, পাতিহাস, পাতিশিয়াল এগুলো। এরপরে বি, ভিন্নতা বা নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয়েছে, বিভুই, বিফল, বিপদ। এরপরে ভর, পূর্ণতা অর্থে ব্যবহৃত হয়েছে, ভরপেট, ভরপুর, ভর সন্ধে। এরপরে রাম, বড় বা উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, রাম ছাগল, রামদা, রাম বোকা। এরপরে দেখো সঙ্গে অর্থে ব্যবহৃত হয়েছে, সরব, সঠিক, স্বরাজ। সা, উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, সাজিয়া, সাজোয়ান। সু, উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে, সুনজর, সুখবর, সুনাম। হা, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, হাপিত্যেশ, হাওয়াতে আর হাড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বাংলা উপসর্গের বিভিন্ন প্রয়োগ সম্পর্কে আমরা জানলাম। আমরা দেখি আমরা এই পাঠ থেকে আমরা মূলত কি শিখতে পারলাম। আমরা নিজেরা দেখি চেষ্টা করে যে দেখো, প্রথম তোমাদের জন্য যে প্রশ্নটা থাকছে যে কোন শব্দটিতে নিন্দিত অর্থে উপসর্গের প্রয়োগ হয়েছে, কোন শব্দটিতে নিন্দিত অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে। এখন দেখো, আমরা এখানে প্রথম যে প্রশ্নটা দেখি, আগাছা, নীলাস, পদ্মের বিপদ।
আগাছা নীলা পদ্মের বিপদ। প্রথম প্রশ্ন মনে করতে থাকুন উত্তর কি হতে পারে। দ্বিতীয় প্রশ্ন দেখো, অনামক শব্দটিতে উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। আবার বলছি, অনামক শব্দটিতে উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথমে আছে অভাব, এরপরে অশুভ, এরপরে ছাড়া, এরপরে আছে পূর্ণতা। আবার বলছি, অভাব, অশুভ, ছাড়া, পূর্ণতা। তোমরা একটু ভাবো। এরপরের প্রশ্ন, ক্ষুদ্র অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে। কোন অর্থ? ক্ষুদ্র অর্থ। দেখি আমরা, ক নম্বরে আছে পাত্র, খ নম্বরে আছে আকাঠা, গ নম্বরে আছে 19, ঘ নম্বরে আছে রামদা। এরপরে সর্বশেষ প্রশ্ন তোমাদের জন্য, কোন শব্দটিতে অভাব অর্থে উপসর্গের প্রয়োগ হয়েছে। কোন শব্দটিতে অভাব অর্থে উপসর্গের প্রয়োগ হয়েছে। অর্থাৎ আনকোড়া হবে, এটা আনকোড়া নিয়ে সফর আলু। আনকোড়া, এটা হবে আনকোড়া নিয়ে সফর আলু। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভাবো, নিশ্চয়ই এত সরি তোমরা ভেবে নিয়েছো, যেহেতু এই আলোচনার ক্ষেত্রে বিষয়গুলো ছিল যে প্রথমত কোন শব্দটি নির্মিত অর্থ উপসর্গ প্রয়োগ হয়েছে। কোনটি? কদ্বের। নিশ্চয়ই তোমাদের যেটা তোমরা নির্ধারণ করেছো সেটাই ঠিক আছে। অর্থাৎ এই কদ্বের শব্দটিতে নির্মিত অর্থে উপসর্গের প্রয়োগ হয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্নে আসি। দেখো তোমাদের মনের সাথে সঠিক উত্তরটি মিলে যায় কিনা। অনামক শব্দটিতে উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থ? হ্যাঁ, মিলে গেছে, তাই তো। অশুভ। কোন অর্থে? অশুভ অর্থে। এবার আসি 3 নম্বর প্রশ্নে। ক্ষুদ্র অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দটিতে। কোন শব্দটিতে ক্ষুদ্র অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে। ক্ষুদ্র, ছোট, সেটা হচ্ছে কি? পাত্র। সেটা কি? পাত্র। নিশ্চয়ই তোমরা পেরেছো বা তোমাদের যে উত্তর তার সাথে মিলে গেছে। এবং সর্বশেষ উত্তরটি আমরা দেখব যে কোন শব্দটিতে অভাব অর্থ উপসর্গের প্রয়োগ করা হয়েছে। আনকোড়া, এটা বলছি আগে আনকোড়া হবে, আনকোড়া নিয়ে সবার আলু। কোনটি হবে? আলু। মিলে গেছে, তাই তো। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে আলু। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পাঠের প্রায় শেষ পর্বে চলে এসেছি। এরপরে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে যে এই উদাহরণ সহ বাংলা উপসর্গের প্রয়োগ দেখা। এই বাংলা উপসর্গগুলো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। তোমরা কিছু উদাহরণ লিখে আনবে। যেখানে বাংলা বিভিন্ন ধরনের বাংলা উপসর্গের প্রয়োগ হয়েছে। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? আমি আবারও বলছি, উদাহরণ সহ বাংলা উপসর্গের প্রয়োগ দেখা। তোমরা কিছু বাক্য লিখে আনবে যেখানে বিভিন্ন বাংলা উপসর্গের প্রয়োগ রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সুস্থ থাকো, বাড়িতে বসে লেখাপড়া করো, প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবে না। আবার নতুন কোনো ক্লাস নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।